যে আমি একটি ভিডিও দেখাতে চাই, ছোট্ট একটি ভিডিও দেখাতে চাই, কারণ এই ভিডিওটি ব্যাপক প্রচারিত হয়েছে এবং আপনিও জানেন যে অন্যান্য অনেক ছাত্রদল নেতাও নির্যাতনের শিকার হয়েছে। সো পরবর্তীতে আপনার মন্তব্য নেব। আমি এই বিষয়ে আমি একটু ভিডিওটা দেখাচ্ছি। আওয়াজ দিবেন না, শুধুমাত্র একটাই কথা, প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না, এভাবেই ধরে শুধু এখানে বলছি আমার মা ভাই বোন যারা আছেন এই যুদ্ধের ময়দানে আমাদের সাথে থাকেন। আমরা লড়াই জিতবো, কোনো সন্দেহ নাই, আজকে আমরা জিতবো, অনেকেও ভয় পাবেন না। আপনার মন্তব্য জানতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনি যে ভিডিও ক্লিপটি প্লে করলেন এবং তারও আগের যে ঘটনা, সেটা আমি একটু দর্শকদেরকে রিমাইন্ড দিতে চাই। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ওয়াসিম নামে ছাত্র দলের যেই ছেলেটি এই আন্দোলনের একদম শুরুর দিকে যখন শহীদ হলো, সেটা কিন্তু আবু সাইদেরও মৃত্যুর পূর্বে। এবং আপনি জানেন যে ওয়াসিম এবং আবু সাইদ তাদের এই মৃত্যু কিন্তু দেশবাসীকে নাড়া দিয়েছিল। তারপরেই কিন্তু মানুষজন রাজপথে নেমে আসে এবং আপনি জানেন যে পরবর্তীতে একটা ব্যাপক গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনাকে পালাতে হয়েছিল। তো সেজন্য এখানে ছাত্র দলের ভূমিকাকে আসলে কোনোভাবেই কিন্তু খাটো করে দেখার অবকাশ নেই। এবং এই যে প্রায় 2000-এর মতো যে ছাত্র জনতা তারা যে আত্মত্যাগ করলো, আপনি যদি এই লম্বা তালিকাটাও যদি খেয়াল করেন, এই তালিকাতে আপনি দেখবেন যেখানে অসংখ্য জামায়াত শিবিরের যারা ছাত্র তারা নিহত হয়েছে, ছাত্র দল বিএনপির যারা ছাত্র তারা নিহত হয়েছে। তো এখানে এখন যদি আমরা বলি যে জামায়াতের বেশি হয়েছে বা বিএনপির কম হয়েছে, আসলে এভাবে যেটা আপনি বললেন যে সরলীকরণ করার তো দরকার নেই। আমরা জানি যে এই গণ আন্দোলনে জামায়াত শিবির তথা ছাত্র শিবির তাদেরও যেভাবে ভূমিকা ছিল, ঠিক একইভাবে বিএনপি তথা ছাত্র দলের যারা ছাত্র তাদেরও কিন্তু ব্যাপক ভূমিকা ছিল। আর পাশাপাশি আপনি জানেন যে যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, সে ধরনের আমাদের যারা বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় বলুন বা ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করছেন সেই ছাত্রছাত্রী প্রত্যেকেই কিন্তু রাজপথে নেমে এসেছিল এবং তাদের সকলের সম্মিলিত প্রয়াসেই কিন্তু শেখ হাসিনার পলায়ন সূচিত হয়েছিল। তো সেজন্য আমি মনে করি যেখানে এককভাবে আসলে কাউকে কৃতিত্ব দেওয়ার কিছু নেই। একটা গণ অভ্যুত্থান যখন ঘটে, সেই গণ অভ্যুত্থানে নিঃসন্দেহে আপনি জানেন যে সেই সরকারের বিরুদ্ধের যারা শক্তি, রাজনৈতিক দল, আপামার জনসাধারণ প্রত্যেকের পার্টিসিপেশনের মাধ্যমেই কিন্তু একটি গণ অভ্যুত্থান সূচিত হয় এবং আমাদের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তো সেক্ষেত্রে সার্জিস আলমের মতো একজন সমন্বয়ক, মানে অন্যতম প্রধান সমন্বয়ক, তিনি যখন এই ক্রেডিটটা একটা পার্টিকুলার দলের একটি পার্টিকুলার স্টুডেন্ট উইংকে তিনি দিয়ে দেওয়ার চেষ্টা করেন, এতে কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে যে তিনি আসলে কার পারপাস সার্ভ করছেন। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি এখানে জামায়াত ইসলামকে বড় করতে গিয়ে অন্যদেরকে ছোট করে ফেলছেন। এবং এটা তিনি আসলে জেনে বুঝে করছেন নাকি না জেনে বুঝে করছেন, এটা একটা বড় প্রশ্ন। যদি তিনি না জেনে না বুঝে এটা একটা হয়ে যায়, স্লিপ অফ টাং হয়ে যায়, তাহলে এটা আলাদা বিষয়। আর তিনি যদি জেনে বুঝে, অর্থাৎ তিনি যদি একটা কনসিয়াসলি এই কথাটা বলে থাকেন বা ডেলিভারেটলি যদি বলে থাকেন, তাহলে আমি মনে করি যে এই যেটা আপনি লিখলেন যে ছাত্র সমন্বয়করা কি হোঁচট খেলো, আমি মনে করি হোঁচট খাওয়ার ক্ষেত্রে এই ঘটনাগুলো কিন্তু হোঁচটেরই সাক্ষ্য বহন করে। কারণ আপনি দেখবেন যে সময় টিভিটাতে যেভাবে কেন্দ্র করে আপনি জানেন যে হাসনাত আব্দুল্লাহ তিনি যেভাবে বিতর্কিত হলেন, এখন তিনি যতই মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না কেন, এখানে একটা কালি বা কলঙ্ক কিন্তু তার গায়ে লেগে গিয়েছে। এখন সময় টিভির যারা কর্তৃপক্ষ তারা একটা কুটচালের আশ্রয় নিয়েছে যে তারা এই বিষয়টা নিয়ে একেবারে মিডিয়ার সামনে চলে এসেছে। কিন্তু কথা হচ্ছে তারা যদি এটা গোপনও রাখতো, তারপরেও তো আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন, যেখানে যেই প্রক্রিয়ার মাধ্যমে কাজটা করতে চেয়েছিল হাসনাত আব্দুল্লাহ, সেটা তো আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ঠিক একইভাবে সার্জিস আলম তিনি যে মন্তব্যটি করলেন ঢালাওভাবে একটা রাজনৈতিক দলকে বা একটা তাদের স্টুডেন্ট উইংকে তিনি কৃতিত্ব দিলেন, যার মাধ্যমে তিনি অন্য স্টুডেন্ট উইং বা অন্য যারা রাজনৈতিক দলের বাইরে যেসব ছাত্র জনতা ছিল তাদের অবদানকে তিনি খাটো করে দেখলেন। তো এগুলো কিন্তু আসলে প্রশ্নের উদ্রেক করে যে আসলে এই ছাত্ররা কি তাহলে এখন কারো হয়ে খেলছে, বা তারা কি আসলে একটা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে কি তারা আসলে খেয়ে হারিয়ে ফেলেছে, কি করতে হবে না করতে হবে এগুলো কি তারা বোঝে না? এই প্রশ্ন কিন্তু জাগা মনে অত্যন্ত স্বাভাবিক। আমি গতকালকে আপনি দেখেছেন যে আমি বছরের প্রথম ভিডিও বার্তা শিরোনামে আমি একটি ভিডিও প্রকাশ করেছি। সেখানে আমি ভুলবশত বলে ফেলেছিলাম যে একজন ছাত্র সমন্বয়কের পিতা তিনি মিরপুরে তিনি একটা এরকম মুশকিল আসান সেন্টার খুলে বসে তিনি তদবির বাণিজ্য করছেন। আসলে সেটা মিরপুর নয়, সেটা আসলে
বনশ্রী এলাকাতে। বনশ্রী এলাকা। তো বনশ্রী এলাকাতে তিনি একটা মুশকিল আসান সেন্টার খুলে ফেলেছেন এবং তার সন্তান তিনি অন্যতম একজন ছাত্র সমন্বয়ক ছিলেন এবং বর্তমানে তিনি একজন উপদেষ্টার দায়িত্বে আছেন। আমি নামটা আসলে বলতে চাচ্ছি না, যারা বোঝার তারা বুঝে নিচ্ছেন। তো এটা তো অত্যন্ত লজ্জার বিষয় যে আপনি এত বড় একটা ভূমিকা রাখলেন এই ফ্যাসিস্ট হাসিনার পতনে। এখন আপনার বাবা যদি এ ধরনের একটা কাজে জড়িত হয়ে পড়ে এবং বনশ্রীর মতো একটা এলাকাতে একটা অফিস খুলেছে যেখানে প্রতিদিন সকাল 7টার বাজেই বা 7টা 8টার মধ্যে আপনি শত শত লোক বাইরে ওয়েট করতে থাকে, কেন? উপদেষ্টার পিতার সাথে দেখা করতে এসেছি, ওনার কাছে উমুক জায়গায় বদলির তদবির, উমুক জায়গায় এইটার তদবির সেটার তদবির, আর উনিও সুন্দর মতো তদবির গুলো করছেন, তাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন, মোটা একটা খাম আসতেছে, খামগুলো নিচ্ছেন, পকেটে ভরতেছেন। তো হোয়াট ইজ দিস? যে আমি এবার আমরা বাংলাদেশে গেছি, আপনার আগে আমি গেছি, আমি আপনাকে বলেছি আমি বেশ কিছু টেলিভিশনের আমার খুব কাছের মানে ছোট ভাইদের সাথে আমি কফি খেয়েছি, আড্ডা দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে তাদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো আমি পেয়েছি, যে কথাগুলো শুনেছি, এই কথাগুলি খুবই ভয়ঙ্কর। তারা বলছে টিটো ভাই আমরা এই কথাগুলো বলতে পারছি না। কেন বলতে পারছি না? বলতে পারছি না একটি কারণে, যে কারণে আপনি বলতে পারছেন না, যে কারণে আমি বলতে পারছি না। সেটি কি? সেটি হচ্ছে যে আমরা চাচ্ছি না তাদেরকে নিয়ে বিতর্ক হোক, আমরা চাচ্ছি না তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করুক। এই মুহূর্তে অনেক কিছুই তারা ঘটাচ্ছে, অনেক কিছুই তারা করছে যেগুলোর তথ্য আমাদের কাছে আছে, কিন্তু আমরা বলছি না, ইচ্ছাকৃত বলছি না, এটা আবারও বলছি, ইচ্ছাকৃত বলছি না। আপনি জানেন যে আমরা অনুসন্ধানী সাংবাদিকতা করছেন আপনি, আমাদের প্ল্যাটফর্মটি হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা, আপনার নেতৃত্বে হচ্ছে। মানুষ তথ্য দেয় আমাদের, মানুষ জানায় আমাদের, হ্যাঁ, এবং আমরা এই কথাগুলো বলতে পারছি না বা বলছি না, বলতে পারছি না, বলছি না, ইচ্ছা করে বলছি না। এখন প্রশ্ন হচ্ছে এই সার্জিস বা হাসনাত, আমি যেমনটি আপনি বললেন তারা আমাদের হিরো, গতকালকেও আমি বলেছি সাকিব, আমরা চাই, আমাদের প্ল্যাটফর্ম চাই, আপনি চান, আমি চাই, এই তরুণরা বাংলাদেশের নেতৃত্ব দিক, এই তরুণরা বাংলাদেশের রাজনীতিতে আসুক, এই তরুণরা রাষ্ট্র ক্ষমতায় আসুক, এটা আমরা চাই। আমি মনে প্রাণে চাই সাকিব, ট্রাস্ট মি, আমি মনে প্রাণে চাই। কিন্তু আমি চাই যে তারা সঠিকভাবে, আমি গতকালকে বলেছি, তাদের যে কথাবার্তা, তারা যেভাবে মানে তর্জনী উঠিয়ে যেভাবে কথা বলছে, এটি শেখ হাসিনার ভাষা, ফ্যাসিস্টদের ভাষা, স্বৈরাচারের ভাষা। তাহলে এই ছাত্ররা এখান থেকে একটু সরে আসবে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তার কারণ এই 16 বছরের জগদ্দল পাথর এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তারা বিতাড়িত করেছে, পালাতে বাধ্য করেছে। সাকিব, সেটাই যেটা আমি বলছিলাম যে তারা হিরো, তাদেরকে আমরা ওই হিরোর আসনেই দেখতে চাই। এখন হিরো যদি ভিলেনের মতো আচরণ করে, যেমন আপনি এই যে সময় টিভিকে কেন্দ্র করে যে কাজটা, যে সময় টিভিতে তারা লিস্ট দিয়ে দিল যে এই কয়জন সাংবাদিককে আপনি আউট করবেন আর আমাদের এই কয়জন সাংবাদিককে আপনি ঢোকাবেন। তো এটা তো রীতিমতো, আপনি এটাকে কি বলবেন, এটা তো একটা মানে আপনি একটা ভিলেনের মতো কাজ করছেন, যে আপনি আপনার এখন ক্ষমতা আছে, জোর যার মুল্লুক তার, আপনি আপনার মুল্লুক খাটিয়ে দিচ্ছেন। এই সময় টিভি টিটো ভাই আপনাকে নিয়ে আমাকে নিয়ে জঘন্য কাজ করেছিল শেখ হাসিনা স্বৈরশাসনের সময়। আমাদেরকে কেন্দ্র করে তারা এমন কোনো মানে জঘন্য মানে মিথ্যাচার নেই যে এই সময় টিভি করেনি। অতএব এই সময় টিভির পক্ষে তো আমার বা আপনার ওকালতি করার কোনো প্রয়োজন নেই। এই সময় টিভিকে তাদের যে ন্যায্য সাজা যেটা যাওয়ার সেটা তাদেরকে দিতে হবে, এটা 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 আমরা দাবি জানাই। কিন্তু তার মানে এই নাই যে এখানে একজন এখন একজন সমন্বয়ক তিনি গিয়ে এখানে বলবেন যে আপনারা এই কজন লোক আমাদের লোক তাদেরকে ঢোকান বা এই কজনকে বের করুন। এটা একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, তাই না বিষয়গুলো? কিন্তু এখানে একজন সমন্বয়ক যখন তিনি তার গায়ের জোরে বা তিনি তার প্রভাব খাটিয়ে কিছু করতে যাবেন, এতে এই সমন্বয়ক তিনি যেভাবে বিতর্কিত হচ্ছেন, আর একইভাবে কিন্তু এখানে এই সময় টিভির মতো একটা কুখ্যাত চ্যানেল তারা কিন্তু ভিকটিম কার্ড প্লে করার সুযোগ পাচ্ছে, যেটা তারা করেছে, যে তারা এখন নিজেদেরকে ভিকটিম দাবি করছে। অথচ এই সময় টিভি তো ভিকটিম না, বরঞ্চ তাদের দ্বারা আমরা ভিকটিমাইজ হয়েছি। আপনি ভিকটিমাইজ হয়েছেন, মুশফিকুল ফজল আনসারী ভিকটিমাইজ হয়েছে, আমাদের প্রত্যেককে কেন্দ্র করে আপনি জানেন যে তারা কত জঘন্য কুরুচিপূর্ণ ভিডিও তারা বানিয়েছিল এই সময় টিভি। তো এখন তাদেরকে তো আপনি একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধরতে হবে যে তোমরা আমি অপশাসনের সময় যে ধরনের জঘন্য ক্রিয়াকলাপ করেছিলে তার জন্য তোমাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু তা না করে যখন আপনি এই মানে একটা খারাপকে দমন করার জন্য আপনি নিজে একটা খারাপ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন, তখন তো মানে বিতর্কটা আরো আপনি উস্কে দিলেন। তো এটা আসলে আমি মনে করি যে হাসনাত আব্দুল্লাহ তিনি এটা যদি না বুঝে করে থাকেন, তাহলে এখন উচিত আছে তার এটার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে এটা সঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সময় টিভিকে বিচারের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা।
অনেক মনে করি। ধন্যবাদ আপনার কাছে।